ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি হচ্ছে। এবার বেশিরভাগ চামড়া সংগ্রহ করেছে এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীরা। সরানো হয়েছে অধিকাংশ বর্জ্য। দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। অন্যথায় সরকারের সাথে অনৈক্য সৃষ্টির আশঙ্কা। তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে সরকারের ইচ্ছামতো ডেট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে। ঈদের দিন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের অসাধ্য সাধন। পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আগুন সফলভাবে প্রতিস্থাপন। যেহেতু ওনার একটা শার্প ইনজুরি ছিল, সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি। 18 ঘন্টা হয়ে গেল, আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সাথে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি। রবিবার সকাল থেকেই শুরু হয় কোরবানি। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঈদের দিন কসাই না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিনে। ঢাকার ভিতরে তো আসলে কষাই পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক বেশি, সে কারণে আসলে দ্বিতীয় দিন করা, তৃতীয় দিন করা। পরিবেশ সুন্দরের জন্য আর কি সারা করে, ওই দিন করলে একটু জামজট বেশি হয় বা আপনার ময়লা আবর্জনা নেওয়া হয়, এই জন্য সারা একটি সেক্টরের ঈদের পরের দিন করার চেষ্টা করে। পাড়া মহল্লায় খুব একটা ছিল না মৌসুমি ব্যবসায়ীদের চেনা দৌড়ঝাঁপ। তার বদলে এবার রাজশাহীতে অধিকাংশ কোরবানির চামড়া সংগ্রহ করেছেন বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীরা। এতে যারা কোরবানি দিয়েছেন তাদের দামাদামির ঘেরাটোপে পড়তে হয়নি। অবশ্য আড়তের দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষকরা। কোরবানি শুরুর পর থেকেই রাজশাহীর পাড়া মহল্লায় মাদ্রাসার শিক্ষার্থীদের অপেক্ষা। উদ্দেশ্য সরাসরি কোরবানিদাতাদের কাছ থেকে পশুর চামড়া সংগ্রহ। এটা মাদ্রাসার কাজে লাগানো হয়, এবারে বিল্ডিং তোলার পরিকল্পনা করছে, এটাতে লাগানোর পরিকল্পনা করছে। বিভিন্ন কাজে লাগতে পারে মাদ্রাসার, বা লিল্লা বোর্ডিং আছে, বোর্ডিংয়ের ফান্ডে টাকা জমা হবে। এবারের ঈদুল আজহায় রাজশাহীতে তেমন একটা দেখা যায়নি মৌসুমি চামড়া ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ। ধর্মীয় অনুশাসন অনুযায়ী দরিদ্রদের এই প্রাপ্য নিয়ে দর কষাকষি করতে না হওয়ায় কোরবানিদাতারাও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতেই তুলে দিয়েছেন বেশিরভাগ চামড়া। আপনার আর আমার ছেলে পেলে ওই টাকাটা খাইলে, আর আমাদের কাছে ঠিকই 700-800 করে বেশি চলে যাচ্ছে। আর প্রকৃতির কারণে ওই যে মাদ্রাসার ছেলে পেলে বা এতিমেরা টাকা পাচ্ছে না, এই কারণে আমার মনে হয় যে বেশিরভাগ ঝুঁকি দিয়েছে মাদ্রাসায়, কারণ মাদ্রাসায় দিলে আর কেউ তাদের কাছে যাচ্ছে না। তারপরেও দাম নিয়ে অসন্তুষ্ট মাদ্রাসার শিক্ষকরা। তারা বলছেন ক্রেতার সংখ্যা কম হওয়ায় গেল বছরের তুলনায় এবার প্রতিটি চামড়া অন্তত 1 থেকে 150 টাকা কমে বিক্রি করতে হয়েছে। অন্যান্য বছরে 7.5, 8, 8.5 বা কোনো রেটে বিক্রি করেছি পার চামড়া, কিন্তু এবার রেটটাও প্রায় অনেকটাই কম এবং প্লাস ক্রেতাও অনেকটাই কম। ছোটো ছোটো যারা লোকাল যারা বিজনেসম্যান আছে, যারা হয়তো বিভিন্ন ক্রেতাদের কাছ থেকে বা যারা 2-1টা চামড়া নিয়ে এসছে, এদের কাছ থেকে চামড়া কিনছে, এরা আবার কাদের কাছে কী রেটে বেচবে তারাও অনিশ্চয়তার ভিতরে আছে। মাদ্রাসার শিক্ষকরা বলছেন নিজেদের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় সরকারিভাবে বিনামূল্যে লবণ পেলেও তা কাজে লাগছে না। লবণ দেওয়ার একটা ঝামেলা আমাদের কাছে, এবং ওরকম পর্যাপ্ত পরিমাণ জায়গাও নেই যে জায়গাতে লবণ দিয়ে রাখা যায়। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবার বস্তা প্রতি 1 থেকে 150 টাকা বেশি দামে তাদের লবণ কিনতে হয়েছে। আমরা এখানে প্রত্যেক ব্যবসায়িক চামড়া, কিন্তু একটা বস্তাও আমরা লবণ পাইনি। শুনছি মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসা দিয়ে ছাত্রও কি জানবে? আমার বেটা রাজশাহী কলেজে পড়ে, আমরা লবণ দিয়ে কিছু বুঝবে? লবণটা যদি কিছু আপনার ক্ষুদ্র ব্যবসায়িকদের পর ওই ভর্তুকি দিত তাহলে অনেকটা হয় এই জিনিসটা ভালো হতো। চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা জানান গত বছরের তুলনায় এবারের ঈদুল আজহায় পশু কুরবানি কম হওয়ায় চামড়ার সংখ্যাও কম। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারা বলছেন, আলোচনা ছাড়া সিদ্ধান্ত নিলে দলগুলোর সঙ্গে সরকারের অনৈক্য সৃষ্টির আশঙ্কা আছে। তাদের মতে বিচার এবং নির্বাচন একসঙ্গে মেলানো উচিত হবে না। নির্বাচন যত দেরি হবে, সংস্কার এবং বিচার প্রক্রিয়া তত দুর্বল হবে। গত ১৫ বছরে যে কটি সংসদ নির্বাচন হয়েছে সবই ছিল কোনো না কোনোভাবে প্রশ্নবিদ্ধ। ভোটাররা ভোট দিতে পারেনি অভিযোগ করে রাজনৈতিক দলগুলো সোচ্চার ছিল সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গুম, খুন মামলা সহ নানা নির্যাতনের শিকার হয় বিএনপি সহ বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মী। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। যদিও ডিসেম্বরে নির্বাচন চেয়ে আসছে বিএনপি সহ অনেক দল। বিশ্লেষকরা বলছেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে সময় ঘোষণা করলে ভালো হতো। মাথায় রাখতে হবে এসএসসি পরীক্ষা, রোজা, ঈদ, দলগুলোর প্রচারণার মতো বিষয়গুলো। বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এবং তার যারা সহযোগী আছে তাদেরকে ইগনোর করে এইভাবে সরকারের ইচ্ছামতো ডেট দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে না সরকারের জন্য কোনো ভালো কিছু হচ্ছে। সবাইকে কনভিন্স করে যদি আপনি 2 বছর পরে দেন, সবাই যদি একমত হয়, আমাদের কোনো আপত্তি নাই। এপ্রিলে ইলেকশন করলে সমস্যা হতে পারে বা কম সময় পাওয়া যাবে বা প্রচারণার ক্ষেত্রে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আলাপ আলোচনা করে ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতেও নির্বাচন করা যেতে পারে। ব্যাপক নয়, নির্বাচনের জন্য মৌলিক সংস্কারে সবাইকে ঐক্যমতে আনতে হবে বলছেন এই দুই বিশ্লেষক। তারা মনে করেন, নির্বাচনে দেরি হলে বাড়বে সংকট। এই সরকার কিন্তু সব স্তরে মানুষ নাই, সো তাকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে হয় বৈধতার জন্য। আবার তাদের নেটওয়ার্কগুলো ব্যবহার করতে হয়। তো সরকার ততক্ষণে সহযোগিতা পাবে এই সকল রাজনৈতিক দলগুলোর, যখন সরকার এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কাজটা করবে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়া এবং ক্ষমতায় যাওয়ার যে অভিপ্রায় ব্যক্ত করে বা ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা, সেটা কিন্তু অযৌক্তিক কিছু না। এটাই রাজনৈতিক দলগুলোর মূল বৈশিষ্ট্য। তো সুতরাং আমি মনে করি যে নির্বাচন দেরি হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে সরকারের সাথে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময়ের সঙ্গে বিচারের কোনো সংযোগ নেই। নির্বাচন ব্যবস্থা দুর্বল হলে দুর্বল হবে সংস্কার ও বিচার প্রক্রিয়া। নির্বাচনের সাথে বিচার প্রক্রিয়াকে যদি মিলিয়ে ফেলা হয় তাহলে সেটা ঠিক হবে না। আমার মনে হয় যে বিচারের গতিতে চলবে, এদিকে নির্বাচনও হয়ে যেতে পারে। আমি মনে করি যে রাজনৈতিক সরকার আসলেও নির্বাচন বিচার প্রক্রিয়া চলতেই থাকবে। সরকার যদি এভাবে আগামী জুনে এসে, এপ্রিলে এসে বা ফেব্রুয়ারিতে এসে বলে আমি বিচারের কাজ কমপ্লিট হয়নি, আমার সংস্কার হয়েছে কিন্তু বিচার হয়নি, তাহলে আমি আবার 1 বছর সময় চাই বিচার করার জন্য, এভাবে কি মানুষ ভোটহীনভাবে থেকে যাবে? দেশের স্বার্থে সরকার ও দলগুলোকে ছাড় দিয়ে পথ চলার পরামর্শ বিশ্লেষকদের। ঐক্যমতের কথা বলছেন, এটা একটা আইডিয়ালিস্টিক ধারণা। লাভলি মিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে আজও ঢাকা ছেড়ে অনেকেই যাচ্ছেন বাড়ির পথে, আবার কেউ কেউ ফিরছেন ঢাকা। একটু ঈদের দ্বিতীয় দিনের যাত্রার খবর কিছু আপনাদেরকে জানাতে চাই। আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কমলাপুর রেল স্টেশন থেকে ফয়সাল মাহমুদ আমাদের সঙ্গে আছেন। ফয়সাল, একটু জানাবেন, আজ তো ঈদের দ্বিতীয় দিন, যেমনটা বলছিলাম, রেল স্টেশনে মানুষের সমাগম দেখছেন কিনা? আবার ঠিক পেছনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে, যেটি বাংলাদেশের একটি বিভিন্ন প্রান্ত থেকে মাত্র এসেছেন। বেশ কয়েকটি ট্রেনই একই সময় এসেছেন। যদি বলি আজকে দ্বিতীয় দিন, আপনি সাধারণত ঈদের হয়তো 2-1 দিন বা কয়েকদিন পরপরই কিন্তু ঢাকামুখী মানুষের যে ঢল থাকে, সেরকম না হলেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি কমলাপুর রেল স্টেশনে কিন্তু হাজার হাজার যাত্রীদের কিন্তু আনাগোনা রয়েছে, বা সকলেই কিন্তু অনেকেই কিন্তু ঢাকায় ফিরছেন। আমরা যেমনটি দেখছিলাম, বেশ কয়েকটি ট্রেন রয়েছে প্ল্যাটফর্মে। তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে তাদের যে পরিবার প্রিয়জন রয়েছে সেই সকল মানুষগুলোর সাথে তারা তাদের ঈদের যে আনন্দ সেটি ভাগাভাগি করে কিন্তু আবারও ঢাকামুখী হচ্ছে। অর্থাৎ আবারও তারা কিন্তু তাদের যে কাজকর্ম বা কিংবা তাদের যে ব্যস্ততা কর্মজীবন, সেখানে হয়তো তারা আবারও ফিরতে শুরু করেছেন। এর পাশাপাশি যদি বলি, এই মানুষগুলো আসার পাশাপাশি কিন্তু আমরা দেখছি
দেখছি এখনও হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। আমরা এখানে আসার আগে বেশ কয়েকজনের সাথে কথা বলছি, তারা বলছেন যে ঈদের সময়ে আসলে অনেকেই তারা শিফটিং ডিউটি করেন, কেউ হয়তো ছুটিতে গেছেন, অন্যরা যেতে পারেননি, যারা গিয়েছেন তারা হয়তো ফিরছে, সে জায়গায় তারা আবার নতুন করে যাচ্ছে। এরকম আমরা দেখছি অনেক মানুষ যারা মূলত ঈদের পরবর্তীতে ঈদের যে আনন্দ সেটি কিন্তু পরিবারের সাথে তারা ভাগাভাগি করার জন্য আমরা দেখছি যে তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশনমুখী হচ্ছেন এবং সেখান থেকেই কিন্তু ট্রেন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ঈদের একদিন পরে হলেও কিন্তু কমলাপুর রেল স্টেশনের চিত্রটি কিন্তু পুরোপুরি ভিন্ন। যেমনটি আমরা স্বাভাবিক সময়ের মতো যেরকম দেখে হাজার হাজার মানুষের একটু ব্যস্ততা থাকে এই স্টেশনকে ঘিরে, বা মানুষের যে স্টেশনমুখী মানুষের যে যাত্রা সেটি কিন্তু আমরা দেখছি এখানে বেশ লক্ষ্য করছি বলা যায়। যেহেতু আপনি জানেন অনেক ট্রেন এই ঈদের যাত্রার জন্য কিন্তু ট্রেনের যে ভ্রমণ সেটি কিন্তু অনেকটা আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন যাত্রীরা, যার কারণেই মূলত বলা যায় যে ঈদে বাড়ি যাওয়া কিংবা বাড়ি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে কিন্তু সকলের প্রথম পছন্দ থাকে ট্রেন। তাই বলা যায় যে ট্রেনে আসলে সকলেই চেষ্টা করছেন বাড়ি থেকে ফেরার কিংবা বাড়ি যাওয়ার। এই ছিল অনেকটা অসাধ্য সাধন করলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা। এক ব্যক্তির পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া আঙুল সফলভাবে প্রতিস্থাপন করেছেন তারা। ঈদের দিন সন্ধ্যায় অপারেশনের সমাপ্ত হয় এবং চিকিৎসকদের সফলতার এই বাকি গল্পটা আমরা জেনে নেব সহকর্মী তাজুল ইসলামের কাছ থেকে। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। আনিসুর রহমান, স্থায়ী ঠিকানা জয়পুরহাটের 5 বিবি থানায়। ঈদের আগের দিন সন্ধ্যায় বর্বর হামলার শিকার হন তিনি। চাপাতির আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল। প্রথমে মাথাতে স্টেপ করে, যখন স্টেপ করে তখন আমি ওই যে প্লাস্টিকের চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার দিয়ে আমি মাথাতে হাত দিয়ে আলোক করে দেন চেয়ার, তখন চেয়ারটা মাঝখানে 3টা চেয়ার কেটে যায়। তারপরে পেটে স্টেপ করে, পরে পেটে যখন স্টেপ করে পেটের স্টেপটা আমি চেয়ার দিয়ে ইয়ে করি, তখন ওই চেয়ার পরবর্তীতেও কেটে চলে যায়। যাওয়ার পর লাস্টে আবার স্টেপ করছে ঘাড়ে, তখন আটকাতে পারিনি, তখন যা পরের স্টেপে যায় হাতে চোট মারছে। চিকিৎসার জন্য শুক্রবার রাতভর ছিলেন 5 বিবির স্থানীয় একটি হাসপাতালে। উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে আনিসুরকে আনা হয় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার পর লম্বা সময় অতিক্রান্ত হয় তার জোড়া লাগানো ছিল বেশ কঠিন। তবে সেই চ্যালেঞ্জ ঠিকঠাক সামলেছেন ডাক্তার অভিজিৎ সরকার। যেহেতু আমরা সেই চ্যালেঞ্জটা একটু নিতে চেয়েছিলাম। আমরা এর আগেও 1-2টা পেশেন্টের এরকম 17-18 ঘন্টা পরে অপারেশন করে কিছু ক্ষেত্রে টিকে গেছে, আবার দেখা গেছে যে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে আসলে অনেক সময় যদি শার্প ইনজুরি না হয়, যদি টেনে ছিঁড়ে চলে আসে, এইসব ক্ষেত্রে অনেক সময় খুব আর্লি আসলেও টিকে না। তো যেহেতু ওনার একটা শার্প ইনজুরি ছিল সেই কারণে আমাদের চেষ্টা করা আর কি। 18 ঘন্টা হয়ে গেলেও আমরা চেষ্টা করলাম যে যদি ওনার এটা কোনোভাবে সারভাইভ করে যায় তাহলে উনি হাত দিয়ে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। হাসপাতালের পরিচালক বলছেন বিচ্ছিন্ন অঙ্গ জোড়া লাগানোর অপারেশন প্রায়ই হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতালে আসার তাগিদ দেন তিনি। অনেকেই যে ভুলটা করে যে এই জিনিসটা প্রপারলি প্রিজার্ভ করে যদি 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোটামুটি অনেক ক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে পারি, বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেসফুল হওয়া যায়। বিচ্ছিন্ন অংশটা যদি একটা পরিষ্কার করে একটা নর্মাল একটা কিছুর মধ্যে পটের মধ্যে রেখে তারপরে সেটাকে তার চারিদিকে আপনি বরফ দিয়ে যদি দেন, এখানে বার্ন যে পরিমাণে আমরা চিকিৎসা করি তার তুলনায় আমরা ট্রমা, আমরা অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু বিশাল একটা অংশের রোগী আমাদের কাছে আসে। যে কোনো দুর্ঘটনায় সঠিক সময়ে হাসপাতালে আসা বেশ জরুরি। অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্নের ঘটনা ঘটলে তা সঠিক উপায়ে সংরক্ষণ এবং হাসপাতাল অবধি নিয়ে আসার ব্যাপারে জোর দিচ্ছেন চিকিৎসকরা। তবেই রোধ করা সম্ভব যে কোনো অঙ্গহানির ঘটনা। তাজুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভয়াবহ দাবানলে পড়ছে ক্যানাডার 2 প্রদেশ, ম্যানিটোবা ও সাসকাচুয়ানে বহাল জরুরি অবস্থা। ম্যানিটোবার 1000 বর্গমাইলেরও বেশি এলাকায় ছড়িয়েছে এই আগুন। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় 27টি দাবানল, যার মধ্যে 8টি নিয়ন্ত্রণের বাইরে। ঘর ছাড়া 19,000 মানুষ। অনেকেই নায়াগ্রা ফলস এলাকায় আশ্রয় নিচ্ছেন। সাসকাচুয়ানের সক্রিয় 24টি দাবানল, ঘর ছাড়তে বাধ্য হয়েছে 10 থেকে 15,000 মানুষ। পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। দাবানলের ধোঁয়ায় টরন্টো, অটোয়া এবং মন্ট্রিল সহ নানা শহরে বেড়েছে বায়ু দূষণ।
যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ আইসিই এর কঠোর অভিযান এবং বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। শুক্রবার হোম ডিপো, গার্মেন্টস ওয়ারহাউস সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে 44 জনকে আটকও করা হয়েছে। প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। একে অবৈধ সমাবেশ আখ্যা দিয়ে টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। শনিবার দ্বিতীয় দিনে আরও তীব্র হয় এই বিক্ষোভ। কিছু স্থানে রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা, জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের দিকে লক্ষ্য করে পাথরও ছোড়েন অনেকেই। এমন অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এমন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ এবং লুটের আখ্যা দেন তিনি। চলমান অভিবাসন বিরোধী অভিযানে আটক হয়েছে প্রায় 200 অভিবাসী।